সেই টেবিলটার নাম হচ্ছে বুকস। এই ধরনের ডেটাকে আমরা বলবো নেস্টেড কাইন্ড অফ ডেটা। ঠিক আছে, নেস্টেড কাইন্ড অফ ডেটা মানে কি? নেস্টেড কাইন্ড অফ ডেটা মানে এটা কেউ ওয়ান নর্মাল ফর্মে নেই, ফার্স্ট নর্মাল ফর্মে নেই। এখানে কালামগুলোর ভেতর আবার আরো কিছু নেস্টেড ইনফরমেশন ঢুকে আছে। যেমন অথর অ্যারে, অনেকগুলো অথর আছে। পাবলিশারের ভেতর নেম, ব্রাঞ্চ, এই দুটো ডেটা আবার নেস্টেড হয়ে আছে। তাহলে এই ধরনের মাল্টিসেট অ্যারে, টাইপ, এই দিয়ে যদি আমরা একটা টেবিল তৈরি করি, তাহলে আমরা এগুলোকে বলবো নেস্টেড টাইপ অফ। এগুলো নেস্টেড, এর ভেতর ঢুকে আছে। তাহলে আমরা আগের দিন এরকম অবজেক্ট ওরিয়েন্টেড ডেটাবেস সিস্টেমে টাইপ কাকে বলে, অ্যারে কাকে বলে, মাল্টিসেট কাকে বলে, এবং এগুলোর সাহায্যে কি ধরনের নেস্টেড টাইপের টেবিল তৈরি করা যায় সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। এই বুকস বলে টেবিলটা আমার আজকেও বারবার রেফার্ড হবে, সেই জন্য আমি এই টেবিলটা দেখিয়ে আমার আজকের আলোচনা শুরু করলাম। আমরা একটা শব্দ ইউজ করছি, এই শব্দটা হচ্ছে কালেকশন ভ্যালু অ্যাট্রিবিউটস। কালেকশন ভ্যালু অ্যাট্রিবিউটস, এই কথাটা আমরা অ্যাপ্লাই করব সেই অ্যাট্রিবিউট গুলো যেগুলো আয়দার অ্যারে অর মাল্টি সেট কাইন্ড অফ অ্যাট্রিবিউট। তার মানে কোনো একটা টেবিলের কোনো একটা কালাম যদি সেটা অ্যারে টাইপের হয় বা সেটা মাল্টি সেট টাইপের হয়, তাহলে সেই ধরনের কালামগুলোকে, অ্যাট্রিবিউট গুলোকে আমরা বলবো কালেকশন ভ্যালু অ্যাট্রিবিউট। সো এইমাত্র আমরা দেখে এলাম আমাদের যে বুকস বলে যে টেবিলটা, সেই টেবিলে সেই টেবিলে টাইটেল বলে একটা ফিল্ড ছিল, অথর অথর লিস্ট বলে একটা অ্যারে ছিল, আর একটা কিওয়ার্ড সেট বলে একটা মাল্টি সেট ছিল। আমরা আরো অনেক কিছু ছিল, এইগুলো ছিল। তাহলে আমরা একটা কোয়ারি লিখেছি, সিলেক্ট টাইটেল ফ্রম বুকস where within single quote database in ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আননেস্ট, ফার্স্ট ব্র্যাকেটের ভেতর কিওয়ার্ড আন্ডারস্কোর সেট। তাহলে এখানে আমরা একটা শব্দ ইউজ করলাম আননেস্ট। এখানে যে এলিমেন্ট গুলো আয়দার অ্যারে কিংবা মাল্টি সেট, তাদের ওপর এই কাজটা করা যাবে, আননেস্ট কথাটা ইউজ করা যাবে। এখানে আননেস্ট কথাটার মানে হচ্ছে ওই কিওয়ার্ড সেট, এই মাল্টি সেটের ভেতর যদি ডেটাবেস থাকে কারুর যদি তোমার ওই কিওয়ার্ডের ভেতর ডেটাবেস এলিমেন্টটা থাকে কোনো বইয়ের ভেতর, এবং সেটা যদি টেবিলে এন্ট্রি করা থাকে, তাহলে সেই ধরনের বইয়ের টাইটেলটাকে রিটার্ন করবে। তাহলে এখানে আননেস্ট কিওয়ার্ড সেট, এটা আমরা এই এসকিউএল এর এমন একটা পজিশনে ব্যবহার করছি, নেস্টেড রিলেশনের ভেতর ব্যবহার করছি। যদি এটা নেস্টেড রিলেশন হিসেবে মেনটেন না করতে হতো, আমরা যদি এটাকে আবার অনেকগুলো টেবিলের কালেকশন হিসাবে অরিজিনাল টেবিলটাকে ভাঙতাম, তাহলে আমাকে একটা নেস্টেড কোয়ারি বা সাব এক্সপ্রেশন দিয়ে ব্যাপারটাকে ম্যানেজ করতে হতো। আবার সিলেক্টের ভেতর সিলেক্ট, ফ্রম, হোয়ার, এই ধরনের সাব ক্লজ, সাব কোয়ারি ব্যবহার করে আমাকে আনসারটা পেতে হতো। কিন্তু আমি এখন টেবিলটাকে 1NF এ না রেখে নেস্টেড ফরম্যাটে রেখেছি। নেস্টেড ফরম্যাটে থাকলে আমি অ্যারে কিংবা মাল্টি সেট থেকে যদি কোনো আনসার পেতে চাই, আমাকে যে টার্মটা ইউজ করতে হয় সেই টার্মটা হচ্ছে আননেস্ট। ঠিক আছে, তার মানে নেস্টেড নয়, আননেস্ট ফর্মে এখানে RDBMS will take everything, মানে পুরো বিষয়টাকে এক্সিকিউট করার জন্য। তার মানে ডেটাবেস বলে শব্দটা তোমার যদি কোনো বইয়ের কিবোর্ডে থাকে এবং ইফ দ্যাট এন্ট্রি ইন দ্য টেবিল, তাহলে সেই বইয়ের টাইটেল গুলোকে ফেরত দেবে। ঠিক আছে, সো উই আন্ডারস্ট্যান্ড কালেকশন ভ্যালু, এদের কাদের বলবো, যেখানে অ্যারে মাল্টিসেট, এদেরকে বলবো কালেকশন ভ্যালু। এই কালেকশন ভ্যালু অ্যাট্রিবিউট ওলা যে অ্যাট্রিবিউট গুলো, তাদের থেকে কোনো ডেটা রিট্রিভ করতে গেলে আমরা যেটাকে ইউজ করব সেই মেথডটা, ফাংশনটা হচ্ছে আননেস্ট। আননেস্ট মেথডটা আমরা কাজে লাগাবো। কি বোঝা গেছে তো? সবাই বুঝতে পেরেছো তো? So it is another example of collection value attributes. মনে করো আমি জানি কোনো একটা বইয়ের
তিনজন অথর আছে। আমি আবার একটু টেবিলটা দেখিয়ে দিচ্ছি। টেবিলটা হচ্ছে বুকস। এই বুকস টেবিলে টাইটেল বলে একটা কালাম আছে, অথর অ্যারে বলে একটা কালাম আছে, পাবলিশিং ডেট বলে একটা কালাম আছে, পাবলিশার বলে একটা কালাম আছে, কিওয়ার্ড সেট বলে একটা কালাম আছে। তার মধ্যে টাইটেলটা হচ্ছে ভ্যারক্যার, অথর অ্যারেটা হচ্ছে একটা অ্যারে। সো এটা আমাদের ভাষায় আমরা এটাকে বলবো কালেকশন ভ্যালু অ্যাট্রিবিউট। পাবলিশিং ডেট এটা একটা ডেট টাইপের ডেটা। পাবলিশার এটা একটা টাইপ, পাবলিশারের ভেতর আবার নেম ব্রাঞ্চ দুটো আছে। কিওয়ার্ড সেট এটাও একটা কালেকশন ভ্যালু অ্যাট্রিবিউট, ঠিক আছে। এবং এই টেবিলটা নেস্টেড ফরম্যাটে আছে, মানে একটার ভেতর আরেকটা ঢুকে আছে। সেই রকম একটা কোয়েরি হলো যেখানে আমরা জানি যে কোনো কিছু বই আছে যারা তিনজন অথর মিলে লিখেছে। তাহলে আমি এখানে কোয়েরিটা কি লিখেছি, সিলেক্ট অথর অ্যারে 1, অথর অ্যারে 2, অথর অ্যারে 3 ফ্রম বুকস where title equal to database system concept। তার মানে বুক বলে টেবিলটায় যাবে, তার টাইটেলের ভেতর যদি ডেটাবেস সিস্টেম কনসেপ্ট থাকে, তার অথর অ্যারের 1 নাম্বার ঘরে অথর অথর বলে যে লিস্ট অ্যাট্রিবিউটটা আছে সেটা একটা অ্যারে, তার 1 নাম্বার ঘরে 2 নাম্বার ঘরে 3 নাম্বার ঘরে যে অথর গুলো আছেন তাদের নামগুলোকে ডিসপ্লে করবে। সো হাউ টু রিট্রিভ ডেটা ফ্রম অ্যারে, সেটার জন্য আমাদের প্রথম কোয়েরিটা আমরা দেখিয়েছি, সিলেক্ট সামথিং ফ্রম বুকস where title equal to। এখন আমরা এটাকে জাস্ট লাইক আমাদের রিলেশনাল ডেটাবেস কোয়েরির মতোই আমরা এটাকে রিনেমিং করতে পারি। রিনেমিং কেমন করে করতে পারি, দেখো সিলেক্ট বি ডট টাইটেল এ ডট অথর। বি বলেও অরিজিনাল ডেটাবেসে কিছু নেই, এ বলেও অরিজিনাল ডেটাবেসে কিছু নেই, সেখানে আছে বুকস। বুকস অ্যাজ বি, তাহলে বিটা হয়ে গেল বুকস এর সাথে অ্যালাইজ করা হলো। এবার আমরা বলেছি আননেস্ট বি ডট অথর আন্ডারস্কোর অ্যারে অ্যাজ এ অথর। এখানেও দেখো আননেস্ট কথাটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে বি ডট অথর অ্যারে এর কালেকশন ভ্যালু পেয়ারটা, বিটা কি বুকস, বুকস এর অথর অ্যারে, অথর অ্যারে একটা কালেকশন ভ্যালু একটা অ্যাট্রিবিউট। তাহলে বি এর ওই কালেকশন ভ্যালু অ্যাট্রিবিউট তাকে নিয়ে কাজ করতে গেলে একটা আননেস্ট ব্যবহার করতে হবে। আননেস্ট করলাম বি ডট অথর অ্যারে, তাকে আমি এখন কি নামে সেভ করলাম, এ অথর হিসাবে। তাহলে আমি যদি লিখি সিলেক্ট বি ডট টাইটেল কমা এ ডট অথর, হোয়াট উইল বি দ্য আউটপুট, বি ডট টাইটেল মানে বইয়ের নাম, এবং ওই বইয়ের নামের এগেনস্টে যে যে অথর আছে এ ডট অথরের ভেতর তারা আছে তাদেরকে ডিসপ্লে করবে। সো ইন দিস ওয়ে we can use unnest in case of in the attribute collection value attribute. So it is another application of unnest. unnest টা প্রয়োগ করলে আমাকে আমি এই কালেকশন ভ্যালু, হ্যাঁ বলো কে বলছো? এটা আমি দেবতনু বলছি, এটা আরেকবার বলুন না। হ্যাঁ দেখো আমাদের অরিজিনাল টেবিলটার নাম কি, অরিজিনাল টেবিলটার নাম হচ্ছে বুকস। বুকস বলে টেবিলে কি কি কালাম আছে, বুকস বলে টেবিলে কালাম আছে, যেহেতু সেটা বুক টাইপের, বুকস বলে টেবিলে কালাম আছে টাইটেল, অথর অ্যারে, পাবলিশিং ডেট, পাবলিশার, কিওয়ার্ড সেট। যেখানে প্রথম কালামটা টাইটেল, এটা একদম একটা নেটিভ ডেটা টাইপ ভ্যারক্যার 20, এটা নিয়ে আমাদের কোনো প্রবলেম নেই। সেকেন্ড যে কালামটা সেটা কিন্তু কোনো নেটিভ ডেটা টাইপ নয়, সেটা এই অবজেক্ট ওরিয়েন্টেড ডেটাবেসে অ্যারে কনসেপ্ট সাপোর্ট করে, তাহলে এটা একটা অ্যারে, মানে প্রত্যেকটা রোতে একটা করে টাইটেল, পরের কালামটাই হচ্ছে একটা অথর অ্যারে, যেটা আবার একটা 10 ঘরের অ্যারে, মানে তার মানে 10টা স্ট্রিং পাঠাতে পারি অফ ভ্যারক্যার 20। তারপরে একটা আবার একটা নেটিভ টাইপ, তারপরে একটা পাবলিশার, সেটা আবার কোনো নেটিভ টাইপ না, সেটা আবার কি টাইপের ডেটা না, সেটা পাবলিশার টাইপের ডেটা যেটা আগে আমি ক্রিয়েট করে এসেছি। আবার কিওয়ার্ড সেট এটাও কি, এটা আরেকটা ডেটা স্ট্রাকচার যেটা অবজেক্ট ওরিয়েন্টেড ডেটাবেস সাপোর্ট করে, দ্যাট ইজ মাল্টি সেট। তার মানে বুকস বলে যে টেবিল, সেই টেবিলে তুমি যদি রো হিসাবে ভাবো, এই রো এর ভেতর কিছু নেস্টেড ইনফরমেশন আছে, একটা কালামের ভেতর আবার কিছু কালাম আছে। কিন্তু কি কি কালাম আছে, টাইটেল বলে কালাম আছে, অথর অ্যারে বলে একটা অ্যারে কালাম আছে, পাবলিশিং ডেট বলে একটা ডেট কালাম আছে, পাবলিশার বলে একটা পাবলিশার টাইপের কালাম আছে, কিওয়ার্ড সেট বলে একটা মাল্টি সেট টাইপের কালাম আছে। তাহলে বুকস বলে টেবিলে এটা আছে। এইটা মাথায় রেখে আমরা যদি এবার 2 নাম্বার কোয়েরিটাকে আমরা ভাবি, ফ্রম এই 2 নাম্বার কোয়েরির ফ্রম ক্লজটার কথা ভাবো, ফ্রম বুকস অ্যাজ বি,
তার মানে বুকস বলে যে টেবিলটা, সেটাকে আমি এখন বি বলে ডাকছি, অ্যালাইজ করছি বি বলে। তারপরে কমা দিয়ে বলছি বি ডট অথর আন্ডারস্কোর অ্যারে। তাহলে আমরা আগেই বলেছি অ্যারে, মাল্টি সেট, এগুলোকে আমরা বলবো কালেকশন ভ্যালু অ্যাট্রিবিউটস। তাহলে বি ডট অথর অ্যারে, এটা বেসিক্যালি এটা কালেকশন অ্যারে অ্যাট্রিবিউটস, কারণ এটা অ্যারে। এই কালেকশন অ্যারে অ্যাট্রিবিউটস এর উপর আমি যদি কোনো কাজ করতে যাই, আমাকে যে ফাংশনটা ইউজ করতে হবে দ্যাট ইজ আননেস্ট। তাহলে আননেস্ট বি। স্যার আপনার কথা শুনতে পাওয়া যাচ্ছে না। কেউ কি আমায় শুনতে পাচ্ছ? তোকে শোনা যাচ্ছে কিন্তু স্যারকে শোনা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে। দেবতনু আছিস না? নেই? নেই, আচ্ছা। হ্যাঁ বলো বলো। ইডলি খাবি? হ্যাঁ ইডলি খাবি? ইডলি না খাই না। ভালো জিনিস খাবি কেন? তোর যত সব ভুলভাল জিনিস খাওয়া। যেমন এই যেমন পাবজি খাস। ওটাকে খাওয়া বলে? খাসই বটে তুই, গোটা ফোনটাকে খেয়ে নিবি এবার কোন দিন। হ্যাঁ আমি কিন্তু পাবজি সবসময় খেলি না, আমি একদম পুরো রাত হলে খেলি। নাচটা দারুণ ছিল কালকের। স্যার ওদিকে কোথায় চলে গেল রে? আমি হোয়াটসঅ্যাপ খুলে বসে আছি, দেখি আবার কোন লিঙ্ক পাঠায় কিনা। পাঠালে বলিস তো, আমার নেটটা অফ করে রাখা। সরি, এখন কি শোনা যাচ্ছে আমায়? হ্যাঁ স্যার।
ঠিক আছে, যত অবধি বলেছিলাম তার মধ্যে কি কোনো প্রশ্ন আছে? না স্যার। বেশ, তাহলে সিলেক্ট বি ডট টাইটেল এ ডট অথর, এখানে বেসিক্যালি যেহেতু অথর আন্ডারস্কোর অ্যারে এইটা একটা কালেকশন ভ্যালু অ্যাট্রিবিউটস, এটাকে ব্যবহার করতে গেলে আননেস্ট করে নিতে হবে। তাহলে আননেস্ট করলাম এবং তাকে অ্যাসাইন করলাম অন এ অথরে। ফলে সিলেক্ট বি ডট টাইটেল এ ডট অথর হলে প্রত্যেকটা রো থেকে বইয়ের টাইটেলটা এবং তার অথর লিস্ট, কোথাও দুটো কোথাও তিনটে, যে অ্যারেতে তুমি যেরকম রেখেছো সেটা ডিসপ্লে করবে। সো ইট ইজ কালেকশন ভ্যালু অ্যাট্রিবিউট। So again, another important thing which I want to give emphasis is nesting and unnesting. তাহলে if you see the slide, এখানে দেখতে পাচ্ছ কোয়েরিটা লেখা আছে সিলেক্ট টাইটেল কমা এ ডট অথর কমা পাবলিশার ডট নেম as qb underscore name comma publisher dot branch as pub underscore branch comma k dot keyword from books as b unnest b dot author as a author unnest b dot keyword set as k keyword. দেখো আমাদের অরিজিনাল বুকস বলে যে টেবিলে দুটো তোমার কালেকশন ভ্যালু পেয়ার আছে, কালেকশন ভ্যালু অ্যাট্রিবিউট আছে। একটা হচ্ছে তোমার অথর অ্যারে আর একটা হচ্ছে কিওয়ার্ড সেট। অথর অ্যারে একটা অ্যারে, তাহলে এটা একটা কালেকশন ভ্যালু অ্যাট্রিবিউট। আবার কিওয়ার্ড সেট এটা একটা মাল্টি সেট, এটাও একটা কালেকশন ভ্যালু অ্যাট্রিবিউট। তাহলে এদেরকে যদি কাজ করতে চাই, অ্যাসাইন করতে চাই, অ্যালাইন, নতুন রিনেমিং করতে চাই, আমাকে আননেস্ট ব্যবহার করতে হয়েছে। তাহলে আলটিমেটলি আমাদের কি কি আছে? বি আছে, বি স্ট্যান্ডস ফর বুকস। এ অথর হচ্ছে বি এর অথর ডট অথর আন্ডারস্কোর অ্যারে, এই অ্যারেটা এ অথরের ভেতর আছে। এবং কে কিওয়ার্ড এর ভেতর যেটা ঢুকে আছে সেটা হচ্ছে বি ডট কিওয়ার্ড সেট, এই মাল্টি সেটের ভ্যালুগুলো। তাহলে সেইগুলোকে আমি সিলেক্ট করছি। তাহলে টাইটেল এ ডট অথর, পাবলিশার নেম অ্যাজ পাব নেম, পাবলিশার ব্রাঞ্চ অ্যাজ পাব ব্রাঞ্চ, এ ডট কিওয়ার্ড। তাহলে অরিজিনাল যে টেবিলটা, বুক বলে যে টেবিলটা, সেই টেবিলটা কিন্তু ছিল নেস্টেড টেবিল, অর্থাৎ সেখানে একটা কালামের ভেতর অনেকগুলো সাব কালাম ঢুকে গেছে। কিন্তু আমি যখন এই কোয়েরিটা রান করাবো, আমি এটার আউটপুটে যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে এরকম। দেখো আমি কি জিনিস দেখতে চাইছি? টাইটেল। তাহলে প্রথমে এসছে টাইটেল, তারপরে এসছে এ ডট অথর, এ ডট অথর, তারপরে এসছে পাবলিশার ডট নেম অ্যাজ পাব নেম, পাবলিশার ডট ব্রাঞ্চ অ্যাজ পাবলিশার আন্ডারস্কোর ব্রাঞ্চ, তাই পাবলিশার নেম পাবলিশার ব্রাঞ্চ। তারপরে আমরা বলেছি কে ডট কিওয়ার্ড, কে ডট কিওয়ার্ডের ভেতর বেসিক্যালি অ্যাসাইন হয়ে আছে বুক টেবিলের কিওয়ার্ড সেটটা। কিন্তু যেটা এখানে বলার বিষয়, অরিজিনাল যে টেবিল সেই টেবিলটা কিন্তু ছিল নেস্টেড টেবিল। সেখানে কম্পাইলার, স্মিথ, একটাই কালামের ভেতর ম্যাকগ্রো-হিল, নিউ ইয়র্ক একসাথে ছিল। কিওয়ার্ড, পার্সিং অ্যানালিসিস সব একসাথে ছিল। এইগুলো কিন্তু তাহলে আমার এই কোয়েরি লেখার ফলে এটা আননেস্ট হয়ে গেল। যেটা অরিজিনাল টেবিলটা ছিল নেস্টেড, আমার এই কোয়েরি লেখার ফলে সেটা কিন্তু আননেস্ট টেবিলে তৈরি হয়ে গেল। কি বোঝা গেছে কি বললাম? তাহলে এই টেবিলটাকে ধরো আমরা নাম দিচ্ছি বুক আন্ডারস্কোর ফ্ল্যাট, আমরা পরে এটাকে আবার রেফারেন্স করব, সেই জন্য নামটা দিচ্ছি বুক আন্ডারস্কোর ফ্ল্যাট। তাহলে অরিজিনাল বুক টেবিলটা সেটা কিন্তু ছিল একটা নেস্টেড টেবিল, আমার এই রকম কোয়েরি লেখার ফলে সেটা কিন্তু আননেস্টেড টেবিল, মানে 1NF এ চলে এসছে, সবগুলো কালাম অ্যাটমিক হয়ে গেছে। তাহলে আমি যদি উল্টো দিক থেকে এই টেবিলটা, এই আননেস্ট টেবিলটাকে আবার নেস্টেড করে দিতে চাই, কম্প্যাক্ট করে দিতে চাই, মনে করো এই টেবিলটার নাম হচ্ছে বুক আন্ডারস্কোর ফ্ল্যাট, তাহলে আমার কোয়েরিটা কিরকম হবে? দেখো তার জন্য আমরা আবার কোয়েরি লিখছি সিলেক্ট টাইটেল অথর পাবলিশার, পাবলিশারকে আবার আমরা দুটোকে এক জায়গায় করে দিলাম, পাব নেম পাব ব্রাঞ্চ অ্যাজ পাবলিশার, কালেক্ট কিওয়ার্ড, এখানে একটা কালেক্ট ইউজ করেছি, ওখানে যেমন আননেস্ট করেছি এখানে করেছি কালেক্ট, কালেক্ট কিওয়ার্ড অ্যাজ কিওয়ার্ড সেট,
তাহলে ফ্রম ফ্ল্যাট বুকস গ্রুপ বাই টাইটেল অথর পাবলিশার, প্রথমে টাইটেলের উপর গ্রুপিং হবে, তারপর অথর, তারপর পাবলিশার। এই কোয়ারিটা আমার যদি এই টেবিলটার উপর, এটার নাম দিচ্ছি আমি বুক আন্ডারস্কোর ফ্ল্যাট, আমি যদি রান করাই তাহলে কিন্তু আবার টেবিলটা হয়ে যাবে এরকম দেখতে। কম্পাইলার্স স্মিথ, পাবলিশারের ভেতর পাব নেম পাব ব্রাঞ্চ একসাথে চলে এসছে, কিওয়ার্ড গুলোকে এক জায়গায় কালেক্ট করা হয়েছে, পার্সিং অ্যানালিসিস। আমি এখানে ইন্টারেস্টিং থিং ইজ অথরটাকেও আমি অথর গুলো মানে কম্পাইলারটাকে স্মিথ জোনসে নিয়ে আসতে পারতাম, অথর গুলোকেও আমি নেস্টেড করতে পারতাম। আমি পুরোটা করিনি, আমার কোয়েরিটা তাহলে চেঞ্জ করতে হতো। তাহলে এইখানে অরিজিনাল টেবিলটাকে আমি আবার কি করলাম, নেস্টেড টেবিলে ট্রান্সফার করে ফেললাম। আগেরটা এক্সাম্পলে ছিল একটা টেবিল, আমরা তাকে আননেস্ট করলাম, তাকে 1NF এ নিয়ে এলাম, পরের কোয়েরিটা দিয়ে আমরা টেবিলটাকে আবার নেস্টেড টেবিলে ট্রান্সফার করে ফেললাম। এখন আমরা এই অবজেক্ট ওরিয়েন্টেড ডেটাবেসে কিছু রেফারেন্স টাইপও তৈরি করতে পারি। কিরকম রেফারেন্স টাইপ? যেমন ধরো ডিপার্টমেন্ট একটা টাইপ, নেম ভ্যারক্যার, হেড রেফ মানে রেফারেন্স। কিরকম টাইপকে রেফারেন্স করছে? পার্সন। হ্যাঁ বল, এই ক্লাস নিচ্ছি রে এখন। হ্যাঁ আমি তোকে পরে তাহলে ফোন। তাহলে দেখো, ক্রিয়েট টাইপ ডিপার্টমেন্ট নেম ভ্যারক্যার হেড রেফারেন্স পার্সন স্কোপ পিপল। তার মানে এখানে কি, এখানে এই ডিপার্টমেন্ট টাইপের আবার দুটো ফিল্ড আছে, দুটো অ্যাট্রিবিউট আছে, একটা হচ্ছে নেম আর একটা হচ্ছে হেড। হেডটা আবার রেফারেন্স করছে পার্সন টাইপের একটা টেবিল পিপলের যা যা অ্যাট্রিবিউট আছে সেগুলো আবার হেডে অ্যাসাইন হয়ে যাবে। তো ইউ ক্যান থিঙ্ক হেড হচ্ছে অনেকটা ফরেন কি টাইপ অফ থিং। তার মানে পিপল টেবিলের যা যা অ্যাট্রিবিউট সবকটা ওই পিপল টেবিলের অ্যাট্রিবিউট গুলোর ভেতর যে যে ভ্যালু আছে সেই ভ্যালুগুলো দিয়েই তোমাকে হেড অ্যাট্রিবিউটের ভ্যালুগুলোকে ভর্তি করতে হবে। তাহলে নেম হেড হচ্ছে আবার রেফারেন্স করছে পার্সন টাইপের একটা টেবিল পিপলকে। তাহলে এইভাবে আমি আবার অবজেক্ট আইডেন্টিটি এবং রেফারেন্স করতে পারি। এটা হচ্ছে রেফারেন্স, ওয়ান কাইন্ড অফ রেফারেন্সিং অ্যানাদার টেবিল। তুমি নর্মাল হয়তো এটা ফরেন কি ভাবতে পারো। তাহলে ক্রিয়েট টেবিল ডিপার্টমেন্ট অফ ডিপার্টমেন্ট। তাহলে অরিজিনালি টেবিলটার নাম হলো ডিপার্টমেন্ট। ডিপার্টমেন্টস টেবিলটা হচ্ছে কিরকম টাইপের? হ্যালো, হ্যাঁ বলো। স্যার এই হেডটা আরেকবার বলুন। হ্যাঁ, তাহলে ডিপার্টমেন্ট বলে যে টাইপ, এই ডিপার্টমেন্ট টাইপের আবার দুটো অ্যাট্রিবিউট, একটা হচ্ছে নেম আর একটা হচ্ছে হেড। কিন্তু হেডটা আবার কিরকম না, এটা রেফারেন্স করছে পিপল বলে একটা টেবিলকে। সেইটা আবার কিরকম টেবিল না, সেটা পার্সন টাইপের টেবিল। তার মানে পার্সন বলে টাইপের যা যা আছে পিপল টেবিলের ভেতর তাই আছে। ওই পিপল টেবিলের যে অ্যাট্রিবিউট তার যে ভ্যালুগুলো সেইগুলো দিয়ে হেড টেবিলের হেড অ্যাট্রিবিউট গুলোকে ফিল আপ করতে হবে। তাহলে এইটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ফরেন কি হিসাবে তুমি ট্রিট করতে পারো। আমরা এরপরে একটা এক্সাম্পল দিয়েছি, এক্সাম্পল দিলে ব্যাপারটা পরিষ্কার হবে। তাহলে ক্রিয়েট টেবিল ডিপার্টমেন্টস অফ ডিপার্টমেন্ট। তাহলে ডিপার্টমেন্ট একটা টেবিল যেটা কিরম টাইপের, ডিপার্টমেন্ট টাইপের। তাহলে আমরা অ্যাকচুয়ালি ভ্যালুটা কিরকম হবে সেটা একটু বোঝা যাক। তাহলে দেখো ডিপার্টমেন্ট, আমরা বলেছি ডিপার্টমেন্ট টেবিল। এই ডিপার্টমেন্টটা কিরকম না, ডিপার্টমেন্ট টাইপের। ডিপার্টমেন্টের আবার দুটো ফিল্ড, একটা নেম একটা হেড। তাহলে ইনিশিয়ালি আমি বলছি ইনসার্ট ইনটু ডিপার্টমেন্ট ভ্যালুজ সিএস আর নাল। তার মানে তোমার নেমের ভেতর হলো কম্পিউটার সায়েন্স, হেডের ভেতর অ্যাসাইন করেছি নাল। ঠিক আছে, এবার আমরা আরেকটা, দেবাশিস দা আমি একটু ক্লাস নিচ্ছি, আমি ক্লাস নিয়ে আপনাকে ফোন করছি। তাহলে এরপর আমরা বলছি আপডেট ডিপার্টমেন্টস সেট হেড ইকুয়াল টু সিলেক্ট পি ডট পার্সন আইডি ফ্রম পিপল অ্যাজ পি ওয়্যার নেম ইকুয়াল টু জন। তার মানে ওই 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 পিপল বলে টেবিলটার তার পার্সন আইডি সেইটাকে আমরা সিলেক্ট করলাম ওয়্যার নেম ইকুয়ালস টু জন। তাহলে আপডেট ডিপার্টমেন্ট ওয়্যার নেম ইকুয়াল টু সিএস। তাহলে তার আবার নেমটা হচ্ছে, নেম হচ্ছে সিএস, মানে অলরেডি সিএস আমরা এখানে অ্যাসাইন করেছি। তাহলে আলটিমেটলি
এই হেডের ভেতর যারা আছে তাদেরকে আমি যদি অ্যাক্সেস করতে চাই, আমাকে কিন্তু একটা অ্যারো অপারেটর ইউজ করতে হবে, লাইক দিস। আমাকে লিখতে হবে সিলেক্ট হেড অ্যারো নেম, হেড অ্যারো অ্যাড্রেস ফ্রম ডিপার্টমেন্ট। আচ্ছা, এখানে যে নেম অ্যাড্রেস এগুলো বেসিক্যালি কোন টেবিলের অ্যাট্রিবিউট? এগুলো কিন্তু বেসিক্যালি তোমার পার্সন টেবিলের অ্যাট্রিবিউট। তাহলে আমাকে হেড দিয়ে যদি হেডের আন্ডারে যারা আছে সেটা হচ্ছে নেম অ্যাড্রেস, যেগুলো হচ্ছে আবার পার্সন টেবিলের অ্যাট্রিবিউট, তাহলে হেডটা একটা রেফারেন্স হিসাবে কাজ করলো। তাহলে এই হেডের ভেতর যে মানে রেফারেন্স করছো, অ্যারে দিয়ে যে ভ্যালুগুলো ইনসার্ট করছো, সেগুলো কিন্তু আবার পার্সন টেবিলে থাকতে হবে, নাহলে কিন্তু এরার হবে। তাহলে এখানে হেডটা কাজ করছে অ্যাজ রেফারেন্স। তাহলে এভাবেও আমরা রেফারেন্স করতে পারি তাহলে in object oriented database in this model. Okay, so if you have any question you can ask. দেব, তুমি বোঝা গেছে? স্যার এটা আরেকবার একটু বলুন। কোনখানটা বলবো বলো? না এইখানে এই যে শুরু থেকেই এই স্লাইডটা। এখানে ডিপার্টমেন্ট হচ্ছে একটা টাইপ। ডিপার্টমেন্ট টাইপটা এর বেসিক্যালি আপাত দৃষ্টিতে দেখলে মনে হচ্ছে দুটো কালাম আছে। একটা কালামের নাম হচ্ছে নেম আর একটা কালামের নাম হচ্ছে হেড, কিন্তু বেসিক্যালি দুটো কালাম না, মানে কনসেপচুয়ালি দুটোই আছে, কিন্তু রিয়ালিটিতে ফিজিক্যালি মোর দ্যান টু অ্যাট্রিবিউটস আছে। কি কি অ্যাট্রিবিউট আছে? নেম তো আছেই। হেড এটা রেফারেন্স করছে ট্রিপল টেবিলের অ্যাট্রিবিউট গুলোকে। মানে খুব সহজ বিষয়, ডিপার্টমেন্টের একটা নাম আছে, ডিপার্টমেন্টের একজন হেড আছে। হ্যাঁ শিওর। বলছি যখন আমরা এই টেবিল নেমটা স্পেসিফাই করে দিচ্ছি, আমাকে তার টাইপটা স্পেসিফাই করতে হচ্ছে কেন? কারণ পিউপিল তো পার্সন টাইপের টেবিল। হ্যাঁ, কিন্তু এটা করতে হবে এই কারণে যে ওই পিপল টাইপের যে ভ্যালুগুলো, সেই ভ্যালুগুলোই তোমার হেডের রেফারেন্স হবে। এটার জন্য তোমাকে নিতে হবে, অর্থাৎ তুমি এমন কোনো ভ্যালু হেডের মাধ্যমে রেফার করাতে পারবে না যেটা পিপল টেবিলে নেই। হ্যাঁ, তো মানে ওইটাই বলছি, আমি যদি শুধু টেবিলটা বলে দিই পিউপিল, তাহলে তো ও জেনে গেল যে ওখানে কি কি অ্যাট্রিবিউট আছে, সেমটাই তো না, পার্সনে সেটা আছে। হ্যাঁ সেটা হতে পারে, কিন্তু কিন্তু দিস ইজ দ্য সিনট্যাক্স ইউ হ্যাভ টু ফলো। ঠিক আছে, আচ্ছা, আর মানে এটা হলে মানে মানে আমি বলতে চাইছি এর কি কোনো এরকম কোনো কেস মানে এক্সাম্পল হবে যেখানে দিতেই হবে এরকম কোনো সিচুয়েশন, ওটা জিজ্ঞেস করছিলাম। না, নেই, আপাতত নেই। হ্যাঁ, মানে হেড রেফারেন্স পারসন স্কোপ পিপল 1 হতে পারে, স্কোপ পিপল 2 হতে পারে, কারণ কোন একটা হতেই পারে। স্পেসিফিক পিপল দিতে হবে, কিন্তু এখানে রেফারেন্স টাইপটাও দিতে হবে, রেফারেন্স পারসনটাও দিতে হবে। ঠিক আছে, অ্যাকর্ডিং টু ইউ আমি যদি পার্সন না দিয়ে ডাইরেক্ট পিপল দিতাম তাহলে অসুবিধা কি হতো? ঠিক আছে, কিন্তু এইটা যে সিনট্যাক্স আমরা ফলো করি সেখানে রেফারেন্স পার্সনটা দিতে হয়। না দিলে কাজ করবে কিনা আমাকে আবার চালিয়ে দেখতে হবে, সম্ভবত করবে না। ঠিক আছে, হেড এটা রেফারেন্স কাকে করছে, কোন টাইপকে করছে, এটা তোমাকে প্রথমে উল্লেখ করতে হবে, তারপরে তোমাকে তার ইনস্ট্যান্সটার কথা বলতে হবে বাই স্কোপ দিয়ে। ঠিক আছে, এটা হতেই পারে, এরকম হতে পারে তুমি লিখতে পারো হেড রেফারেন্স পার্সন স্কোপ সিস্টেম, তার মানে কোনো একটা স্পেসিফিক টেবিল না দিয়েও তুমি পার্সন টাইপকে রেফারেন্স করাতে পারো, সেখানে তুমি ভ্যালু অ্যাসাইন করতে পারো। ঠিক আছে, কিন্তু রেফারেন্সটা না দিয়ে শুধু পিপুল এটা বলা যাবে না, এখানে অসুবিধা হবে। ঠিক আছে, তাহলে আলটিমেটলি হেডের আন্ডারে অনেকগুলো অ্যাট্রিবিউট আছে, সেখানে তুমি ভ্যালুগুলো অ্যাসাইন করতে পারো। মূল ব্যাপারটা নিশ্চয়ই বুঝতেই পেরেছো। তাহলে এইভাবে সিলেক্ট হেড নেম, সিলেক্ট হেড অ্যাড্রেস ফ্রম ডিপার্টমেন্ট, এভাবে তুমি রেফারেন্স করতে পারো ইন অবজেক্ট ওরিয়েন্টেড ডেটাবেস। এটা হচ্ছে তার রেফারেন্সিং ইজ অলসো পসিবল ইন অবজেক্ট ওরিয়েন্টেড ডেটাবেস। তাহলে আমরা এত আমাদের আলোচনাটা আমরা আর বেশি করব না, কারণ আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড ডেটাবেসের খুব ডিটেলস আমাদের পড়ার বিষয় না, আমরা অলরেডি অনেকটাই পড়েছি, এতটা না পড়লেও হতো, কিন্তু জাস্ট আমরা পড়ছি বলে বিষয়গুলোকে একটু সামান্য সামান্য করে টাচ করে গেছি। এরপরে যে কথাটা আমাদের গুরুত্বপূর্ণ সেটাকে আমরা বলছি পারসিস্টেন্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তোমরা জানো কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তার ভেতর যে ভেরিয়েবল গুলো থাকে, তার ভেতর যে অবজেক্ট গুলো থাকে, আমরা যখন
প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শেষ হয়ে যায় তখন সেই অবজেক্ট গুলো, সেই ভেরিয়েবল গুলো ইরেজড হয়ে যায় ফ্রম মেমোরি। আমাদের সেগুলো পারসিস্ট করে না, সেগুলো থেকে যায় না, সেগুলো মুছে যায়। আবার যখন নেক্সট টাইম রান করায় আবার সেই ভেরিয়েবল গুলো ইনিশিয়ালাইজড হয়, সেই অবজেক্ট গুলো ক্রিয়েট হয়, অবজেক্টের উপর কাজকর্ম করি, বাট দে আর নট পারসিস্টেন্ট কাইন্ড অফ থিং। তাহলে এরকম যদি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করা যেত, সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভেতর যে অবজেক্ট গুলো ক্রিয়েট হচ্ছে, আমার প্রোগ্রামটা শেষ হয়ে গেলেও সেই অবজেক্টের ভ্যালুগুলো থেকে যাবে, তাহলে সেই ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে আমরা বলবো পারসিস্টেন্ট কাইন্ড অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? তাহলে পারসিস্টেন্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো তারা তাদের সিনট্যাক্স গুলো, তাদের 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 সিনট্যাক্স গুলো, তাদের প্রসিডিওর গুলো এমন ভাবে এক্সটেন্ড করা হয় যাতে দে ক্যান কনস্ট্রাক্ট টু হ্যান্ডেল পারসিস্টেন্ট ডেটা। নর্মাল সি, সি প্লাস প্লাস, নর্মাল জাভায় যে প্রোগ্রাম লিখি তারা কিন্তু পারসিস্টেন্ট ডেটাকে হ্যান্ডেল করতে পারে না। তারা যে ডেটাগুলো নিয়ে কাজ করে, কমপ্লিশন অফ দ্য প্রোগ্রাম, অল ডেটা আর লস্ট, অবজেক্ট লস্ট। কিন্তু এমন ভাবে পারসিস্টেন্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলোকে তৈরি করা হয়েছে, তাদের এমন কিছু সিনট্যাক্স আছে, এমন কিছু ক্ষমতা আছে যেগুলো দিয়ে তারা এক্সটেন্ড করতে পারে টু হ্যান্ডেল পারসিস্টেন্ট ডেটা। এখন এই পারসিস্টেন্ট ডেটা মানে ডেটাটা আলটিমেট এক পারসিস্টেন্ট ডেটা একমাত্র কিভাবে থাকতে পারে না, সেপারেটলি একটা ফাইলের ভেতর স্টোর করে রাখতে পারে কোনো একটা প্রোগ্রাম, সেটা একটা সেপারেট থিং, ফাইলের কথা আমি বলছি, একদম নর্মাল ফাইল। আদারওয়াইজ এই পারসিস্টেন্ট ডেটা, এটাকে যদি কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে পারসিস্টেন্ট হতে হয়, তাহলে সাধারণভাবে সেই ডেটাটা তাকে কোনো ডেটাবেসে সেভ করে রাখতে হবে। কোনো একটা অবজেক্ট, যেটা নিয়ে একটা অবজেক্ট ওরিয়েন্টেড পারসিস্টেন্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কাজ করছে, প্রোগ্রামটা শেষ হয়ে গেলে অবজেক্টটা ইন সাম ওয়ে, ইন সাম ফর্ম, সেটা কিন্তু ডেটাবেসে স্টোর থাকতে হবে, নাহলে সেটা পারসিস্ট করতে পারে না। এখন এই ডেটাবেসে স্টোর, এটা কিন্তু আরো আরেক ধরনের ল্যাঙ্গুয়েজ করতে পারে। আমরা যেমন বলি প্রোসি, প্রোসি একটা ল্যাঙ্গুয়েজ, আমি জানি তোমরা জানো কি জানো না। প্রোসি ল্যাঙ্গুয়েজ একসময় ইন্ডাস্ট্রিতে কাজ হতো, আমার কিছু বন্ধু আছে তারা প্রোসিতে খুব ভালো কাজ করতো। এই প্রোসি, তার ভেতর একটা এমবেডেড এসকিউএল রান করতো, অর্থাৎ সি, সি এর ভেতর আবার একটা কোড আছে, সেই কোডটা হচ্ছে এসকিউএল, দ্যাট ইজ নট দ্য পার্ট অফ সি, দ্যাট ইজ দ্য এমবেডেড প্রোগ্রামিং। ওই এমবেডেড প্রোগ্রামিং পোর্শনটা আবার সি এর ভেরিয়েবল, এসকিউএল এর ভেরিয়েবল, তাদের ভেতর একটা ম্যাপিং তৈরি করে ডেটাগুলোকে আবার ডেটাবেসে রাখতো। আমি টোটাল প্রসিকে যখন কম্পাইল করে রান করাতাম, ওইভাবেই সি এর ডেটাগুলো ডাইরেক্ট এমবেডেড এসকিউএল এর ভেতর দিয়ে গিয়ে ডেটাবেসে স্টোর হয়ে যেত। তো ওয়ান কাইন্ড অফ পারসিস্টেন্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটাকে ডাইরেক্টলি আমরা পারসিস্টেন্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে পারবো না, এগুলোকে এমবেডেড এসকিউএল, প্রোসি, এমবেডেড ল্যাঙ্গুয়েজ বলবো। এমবেডেড ল্যাঙ্গুয়েজ এবং পারসিস্টেন্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভিতরে একটা ডিফারেন্স হচ্ছে যে এখানে অবজেক্ট এবং টাপল, এদের যে কনভার্সন, এটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের স্কোপের বাইরে, ফলে একটা এরার হওয়ার সম্ভাবনা থাকে। এরার হতে পারে ডেটা হ্যান্ডলিং এর ক্ষেত্রে, এবং সবথেকে বড় কথা, এই কনভার্সন ফ্রম অবজেক্ট টু টাপল, এটা হচ্ছে একটা টেক সাবস্টেনশিয়াল অ্যামাউন্ট অফ কোড, অনেক কিছু কোড লাগে, যে কোড দিয়ে ওই অবজেক্টটাকে আবার এমবেডেড এসকিউএল টাপলে ট্রান্সফার করে। তাহলে এমবেডেড ল্যাঙ্গুয়েজ সেটা হচ্ছে সিম্পল একটা প্রোগ্রামের ভেতর আবার এসকিউএল লেখা। আমরা এতদিন পর্যন্ত এসকিউএল আলাদা এসকিউএল এডিটরে লিখছি, সি, পাইথন, জাভা এগুলো আলাদা এডিটরে লিখছি। এমন কিছু ল্যাঙ্গুয়েজ এসেছিল যেটা তার প্রোগ্রামের ভেতরই এসকিউএল লিখতে পারতো, ডেটাবেস ল্যাঙ্গুয়েজ, নর্মাল ল্যাঙ্গুয়েজ একসাথে করতে পারতো, সেটাকে এমবেডেড ল্যাঙ্গুয়েজ বলে, এমবেডেড ল্যাঙ্গুয়েজ। সেই এমবেডেড ল্যাঙ্গুয়েজের বদলে পারসিস্টেন্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা এমবেডেড টাইপের নয়, কিন্তু তার ভেতর যে অবজেক্ট ক্রিয়েট হবে, সেই অবজেক্ট গুলো আফটার কমপ্লিশন অফ দ্য প্রোগ্রাম সে কিন্তু পারসিস্ট করবে, সামহাউ ডেটাবেসে পারসিস্ট করবে। এই ধরনের ল্যাঙ্গুয়েজকে আমরা বলছি পারসিস্টেন্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন জাভা পারসিস্টেন্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এখন জাভা কিন্তু পারসিস্টেন্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ইনিশিয়ালি আমরা যে জাভা শিখেছি তাতে কোনো পারসিস্টেন্ট ক্লাস, পারসিস্টেন্ট অবজেক্ট নিয়ে আমরা কাজ করি না, কিন্তু জাভাতে এই স্কোপ আছে, জাভাতে এই সুবিধা আছে, জাভা তার ক্ষমতাটাকে এক্সটেন্ড করেছে টু বিকাম এ পারসিস্টেন্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। থিওরিটিক্যালি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পারসিস্টেন্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ট্রান্সফার হতে পারে বাই 4 ওয়ে। ওয়ান ইজ
persistent by class, another is persistent by creation, another is persistence by marking, another is persistence by reachability. আমরা অল্প কথায় বিষয়গুলো বুঝে নিই, খুব গভীরে আমাদের যাওয়ার দরকার নেই, আমাদের গভীরে পড়াশোনার সিলেবাসে নেইও। তাহলে পারসিস্টেন্ট বাই ক্লাস মানে হচ্ছে, জাভাতে, আমি জাভা নিয়েই বলছি, মনে করো জাভাতে তুমি একটা ক্লাস তৈরি করেছো এবং সেই ক্লাসটাকে বাই সাম সিনট্যাক্স তুমি ডিক্লিয়ার করে দিয়েছো পারসিস্টেন্ট ক্লাস। তাহলে ক্লাস তৈরি হলেই সেটা পারসিস্টেন্ট ক্লাস তৈরি হবে। এরকম যদি আমার একটা নিয়ম হয়, কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে আমি যদি এই ক্ষমতাটা দিই, এর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে আমি যে ক্লাসগুলো পারসিস্টেন্ট, সব ক্লাসকেই আমাকে তাহলে ডেটাবেসে স্টোর করতে হবে। তার মানে কি, ওই ক্লাসের যা অবজেক্ট হবে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শেষ হয়ে গেলে সেই সব অবজেক্টই আমাকে ডেটাবেসে পার্মানেন্টলি স্টোর হয়ে যাবে, কোনোটাই ট্রানজিয়েন্ট না, এভরিথিং ইজ পারসিস্টেন্ট। তাহলে এটার কোনো মানে নেই, খুব বেশি অ্যাডভান্টেজ। পারসিস্টেন্ট বাই ক্রিয়েশন তার মানে হচ্ছে আমি যখন কোনো একটা অবজেক্ট ক্রিয়েট করব, তাহলে সেই অবজেক্টটা ক্রিয়েশনের সময় আমি এমন ভাবে কিছু নতুন, আমাদের এখন অবজেক্ট ক্রিয়েশনের সিনট্যাক্স কি, ক্লাস নেম, ক্লাসের একটা ইনস্ট্যান্সের নেম, অবজেক্টের নেম ইকুয়াল টু নিউ, ক্লাসের নেম ফার্স্ট ব্র্যাকেট ওপেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, কনস্ট্রাক্টরের ভেতর প্যারামিটার পাস করাতে পারলে অন্য কথা। তাহলে এই যে সিনট্যাক্স, এই সিনট্যাক্সে যে অবজেক্টটা ক্রিয়েট হচ্ছে, নিউ অপারেটর দিয়ে আমরা যে অবজেক্টটা ক্রিয়েট করছি, সেই অবজেক্টটা কিন্তু পারসিস্টেন্ট নেচারের নয়। তাহলে আমি যদি কোনো একটা অবজেক্টকে ক্রিয়েট করার সময় পারসিস্টেন্ট করতে যাই, somehow new type of object creation syntax will have to introduce, যাতে বোঝা যায় ওই অবজেক্টটা পারসিস্টেন্ট কাইন্ড অফ অবজেক্ট। তাহলে এটা একটা স্ট্র্যাটেজি হতে পারে। আর একটা হচ্ছে পারসিস্টেন্স বাই মার্কিং। আমি অবজেক্টটা ক্রিয়েশনের সময় আমি অবজেক্টটা পারসিস্টেন্ট, এটা আমি বললাম না, বাই সামহাও প্রোগ্রামটা কিছুক্ষণ পরে আমি কিছু মেথড দিয়ে বা কিছু কাজের সাহায্যে আমি মার্ক করে দিলাম যে অবজেক্টটাকে পারসিস্টেন্ট। আর একটা হচ্ছে পারসিস্টেন্ট বাই রিচেবিলিটি। পারসিস্টেন্স বাই রিচেবিলিটি মানে হচ্ছে কোনো একটা অবজেক্টকে আমি ডিক্লেয়ার করলাম পারসিস্টেন্ট অবজেক্ট, এবং এটা মনে করো রুট। এবার এই রুট অবজেক্টটা আর যে যে অবজেক্টকে রেফারেন্স করবে, রিমেম্বার ইট, রেফারেন্স করবে, তারা সবাই পারসিস্টেন্ট অবজেক্ট হয়ে যাবে বাই ডিফল্ট। আমাকে আলাদা করে পারসিস্টেন্স তাকে ডিক্লেয়ার করতে হবে না। তাহলে এইভাবে যদি পারসিস্টেন্স তৈরি করা হয়, তাহলে সেইটাকে আমরা বলবো পারসিস্টেন্স বাই রিচেবিলিটি। পারসিস্টেন্স বাই রিচেবিলিটি কি? পারসিস্টেন্স বাই রিচেবিলিটি কোনো একটা অবজেক্ট বা মোর দ্যান ওয়ান অবজেক্ট আমি তাকে প্রথমে ডিক্লেয়ার করব এটা হচ্ছে আমার পারসিস্টেন্ট অবজেক্ট, এটাকে বলবো রুট। এবার এই অবজেক্টটা টোটাল প্রোগ্রামের ভেতর অন্য যে যে অবজেক্টকে রেফারেন্স করবে, আমরা সেই সেই অবজেক্টগুলো বাই ডিফল্ট পারসিস্টেন্ট অবজেক্ট হয়ে যাবে। যেমন ধরো জাভাতে একটা ক্লাস আছে, তার নাম হচ্ছে পারসিস্টেন্ট ম্যানেজার ক্লাস। সেই ক্লাসের একটা মেথড আছে মেক পারসিস্টেন্ট মেথড। তাহলে মেক পারসিস্টেন্ট মেথডের সাহায্যে আমরা কোনো একটা অবজেক্টকে পারসিস্টেন্ট অবজেক্ট করে দিতে পারি ফার্স্ট টাইম রুট হিসাবে। সেই অবজেক্টটা ইন দা ওয়ে আর যে যে অবজেক্টকে রেফারেন্স করবে তারা সবাই অটোমেটিক্যালি পারসিস্টেন্ট অবজেক্ট হয়ে যাবে। তাহলে এইভাবে যদি পারসিস্টেন্ট অ্যাচিভ করা হয়, আমরা বলি পারসিস্টেন্স বাই রিচেবিলিটি। জাভাতে পারসিস্টেন্স বাই রিচেবিলিটির জন্য পারসিস্টেন্ট ম্যানেজার বলে একটা ক্লাস আছে, মেক পারসিস্টেন্স বলে একটা মেথড আছে, যেগুলো দিয়ে আমরা এগুলো করতে পারি। ভালো কথা, এগুলো তো আমি পারসিস্টেন্ট করলাম, পারসিস্টেন্ট করার এতগুলো পদ্ধতি আছে, কিন্তু আমি যে প্রোগ্রামটা শেষ করে দিলাম, এদের মধ্যে যে পারসিস্টেন্ট অবজেক্ট সেইগুলোকে তো সামহাও ডেটাবেসে সেভ করতে হবে। তার জন্য জাভাতে একটা কনসেপ্ট আছে জেডিও, জাভা ডেটাবেস অবজেক্ট বলে, যার দায়িত্ব হচ্ছে যারা এই পারসিস্টেন্ট অবজেক্ট হিসাবে আমি ডিক্লেয়ার করলাম, কাজ করলাম, তাদেরকে পারসিস্টেন্ট কোনো ডেটাবেসে সেভ করে রাখা। আমাকে অত ডিটেলস নিয়ে ভাবতে হবে না। জেডিও, জাভা ডেটাবেস, এরা এই জেডিও, তারা এই টোটাল কাজটা করে, সেই টোটাল কাজটা করে। আই ডোন্ট বদার অ্যাবাউট দ্যাট। তাহলে এখানে কিন্তু দেখো আমার প্রোগ্রামের ভেতর কোনো এসকিউএল লেখা পার্ট, ইনসার্ট, সিলেক্ট এসব কিছু নেই। যদি এগুলো থাকতো, আমার প্রোগ্রামে একটা স্টুডেন্ট বলে একটা ইন্টিজার ডেটা টাইপ করলাম, আবার আরেকটা তার ভেতর একটা পার্টের ভেতর এমবেডেড এসকিউএল লিখে তাকে ডেটাবেসে ঢুকিয়ে দিতাম, আমরা তাকে বলতাম এমবেডেড প্রোগ্রামিং। পারসিস্টেন্ট প্রোগ্রামিং এ আমি কিন্তু আমার টোটাল প্রোগ্রামিং এর ভেতর কোথাও কোনো এসকিউএল টেসকিউএল লিখছি না, আমি অবজেক্টগুলোকে ডিক্লেয়ার করছি অ্যাজ পারসিস্টেন্ট বাই ডিফারেন্ট মেথড, পারসিস্টেন্ট বাই রিচেবিলিটি, পারসিস্টেন্ট বাই মার্কিং, বাই ক্লাস, বাই ক্রিয়েশন, ব্লা ব্লা ব্লা। আমি আফটার কমপ্লিশন অফ মাই প্রোগ্রাম, আমার জাভার ভেতর একটা সিস্টেম আছে জেডিও, যেই পারসিস্টেন্ট অবজেক্ট গুলোকে সামহাও কোনো পারসিস্টেন্ট স্টোরেজ ডিভাইসে স্টোর করে রাখবে, যাতে আমার প্রোগ্রাম শেষ হয়ে গেলেও আমার অবজেক্ট গুলো পারসিস্ট করে, পার্মানেন্টলি স্টোর হয়ে যায়। এই অ্যাপ্রোচে
আমরা যদি অবজেক্ট ওরিয়েন্টেড ডেটাবেসের সাথে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কাজ করে আমরা তাকে বলবো পারসিস্টেন্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন এই জেডিও আমার এই অবজেক্ট গুলোকে কিভাবে রাখবে তার জন্য আমরা আগে যা পড়ে এলাম, টাইপ, অবজেক্ট রেফারেন্স, অবজেক্টের ভেতর মেথড, ক্লাস টেবিলের ভেতর কনস্ট্রাক্টর, আমরা যা যা পড়ে এলাম ওইগুলোকে কাজে লাগিয়েই এই পারসিস্টেন্ট ক্লাসের পারসিস্টেন্ট অবজেক্ট গুলোকে জেডিও ডেটাবেসে স্টোর করবে। ফলে এটা কিন্তু জেডিওর মামলা, আমাদের কিছু ভাবার দরকার নেই। সো ইন দিস ওয়ে আমরা অবজেক্টকে স্টোর করতে পারছি ডেটাবেসে ডাইরেক্টলি ইন পারসিস্টেন্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওকে, তাহলে আমরা টোটাল বিষয়টা আমরা যেটা বলেছিলাম যে অবজেক্ট ডেটাবেস তার একটা পার্ট হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড ডেটাবেস, যা নিয়ে আমরা এতদিন গতকালও পড়েছি, আজকেও পড়লাম, এবং তার ধারণার থেকে আমরা পারসিস্টেন্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কাকে বলে সে কথাটাও আমরা বুঝলাম। অবজেক্ট গুলো মরে যাবে না, থেকে যাবে, ডেটাবেসে থাকবে, জেডিও করবে, এই অবজেক্ট ওরিয়েন্টেড ডেটাবেসে হয়। আমরা প্রথমেই বলেছিলাম আর একটা অ্যাপ্রোচ আছে, সেই অ্যাপ্রোচটা কি? সেই অ্যাপ্রোচে আমার ডেটাবেসটা অবজেক্ট ওরিয়েন্টেড ডেটাবেস হবে না। ডেটাবেসটা আমরা এতদিন যেরকম পড়ে এসেছি রিলেশনাল ডেটাবেস, প্রাইমারি কি, ফরেন কি, এইসবই থাকবে। এই যে টাইপ ফাইপ এই যা আমরা পড়ে এলাম এগুলো কোনোটাই থাকবে না, এগুলো থাকবে না। কি থাকবে তার বদলে? তার বদলে আমার অবজেক্ট আর রিলেশনাল ডেটাবেস তাদের ভিতরে একটা ম্যাপিং করা থাকবে। তাহলে এই অ্যাপ্রোচটাকে আমরা বলেছিলাম অবজেক্ট রিলেশনাল ম্যাপিং স্কিম। অবজেক্ট রিলেশনাল ম্যাপিং স্কিম এখানে কিন্তু এতক্ষণ পর্যন্ত যা পড়ে এলাম ডেটাবেসটাই একটা অবজেক্ট ওরিয়েন্টেড ডেটাবেস তা না, রিলেশনাল ডেটাবেসই থাকবে। তার উপরে আমরা একটা ইন্টারফেস তৈরি করব, বিল্ট অন টপ দ্যাট রিলেশনাল ডেটাবেস আমরা একটা ইন্টারফেস বানাবো, অবজেক্ট রিলেশনাল ম্যাপিং করব। আমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের অবজেক্ট আর আমার টেবিল তাদের ভিতরে রিলেশন তৈরি হবে, ম্যাপিং বিটুইন টাপলস ইন ডেটাবেস রিলেশন এন্ড অবজেক্ট ইন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ডেটাবেসটা এখন অবজেক্ট ওরিয়েন্টেড না, এটা ম্যাপিং করানো হবে। তাহলে পারসিস্টেন্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমার অবজেক্ট গুলো কি হচ্ছিল? আমার পারসিস্টেন্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অবজেক্ট গুলো পারসিস্ট করছিল, অবজেক্ট গুলো পার্মানেন্ট হয়ে যাচ্ছিল। কিন্তু এই অবজেক্ট রিলেশনাল ম্যাপিং স্কিমে আমার কিন্তু প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার পর অবজেক্ট গুলো কিন্তু মুছে যাচ্ছে, অবজেক্ট গুলো নিয়ে আমার আর কোনো ভাবার দরকার নেই। আমি যেটা করে দেবো ওই অবজেক্ট এবং রিলেশনাল ডেটাবেস এদের ভিতরে একটা ম্যাপিং এর মাধ্যমে রিলেশনাল ডেটাবেসে ডেটা স্টোর থাকবে। অবজেক্ট গুলো যে পারসিস্টেন্ট ডেটাবেসে অবজেক্ট গুলোকে থেকে যাচ্ছিল অ্যাজ এ অবজেক্ট, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের অবজেক্ট হিসাবে সে ডেটাবেসে থাকছিল, তাহলে অবজেক্ট রিলেশন ম্যাপিং স্কিমে ওই ডেটাগুলো কিন্তু আর ডেটাবেসে, অবজেক্ট গুলো কিন্তু এখন আর ডেটাবেসে থাকবে না। তাহলে যে মডেল এই অবজেক্ট রিলেশন ম্যাপিং এর মাধ্যমে অবজেক্ট ওরিয়েন্টেড ডেটাবেস এবং রিলেশনাল ডেটাবেসের ভেতর ম্যাপিং করে সেই ফ্রেমওয়ার্কটা জাভাতে আমরা তাকে বলি হাইবারনেট ফ্রেমওয়ার্ক। তাহলে হাইবারনেট সিস্টেম এটা একটা ফ্রেমওয়ার্ক যেটা জাভাতে আছে, জাভা দিয়েই মূলত কাজ করে। সেই হাইবারনেট ফ্রেমওয়ার্ক কি করছে? হাইবারনেট ফ্রেমওয়ার্ক আমার একটা জাভা প্রোগ্রাম যেটার ভেতর আছে কিছু অবজেক্ট আর আমার একটা ট্র্যাডিশনাল রিলেশনাল ডেটাবেস সিস্টেম আছে, এমন একটা ফ্রেমওয়ার্ক তৈরি করছে হাইবারনেট। বেসিক্যালি এটা একটা ম্যাপিং তৈরি করছে অবজেক্ট ইন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এন্ড রিলেশন ইন রিলেশনাল ডেটাবেস। এটা কিন্তু অবজেক্টকে পারসিস্ট করছে না, প্রোগ্রাম শেষ জাভার অবজেক্ট পুড়ে যাবে। তাহলে আমি এর পরে 2-3টে স্লাইডে আমরা হাইবারনেট সিস্টেম কেমন কাজ করে তার একটা এক্সাম্পল দিয়েছি। এই এক্সাম্পলটা ইজ আই গিভ উইথ সাম জাভা সিনট্যাক্স। আমরা আশা করছি যে মোটামুটি সবাই তোমরা জাভা জানো, একটু আধটু অসুবিধা হয়তো হতে পারে। আমি এই এক্সাম্পলটা না দেখালেও কিছু যায় আসতো না, কারণ এত কিছু তোমার পরীক্ষায় আসবে না, কিন্তু যেহেতু আমি এটা পড়াচ্ছি আমার মনে হচ্ছে হাইবারনেট এক্সাম্পলটা একটা দেওয়া দরকার, যেটা দিলে পরিষ্কার বুঝতে পারবে। অবজেক্ট রিলেশনাল ম্যাপিং, আগেরটা ছিল অবজেক্ট ওরিয়েন্টেড ডেটাবেস, হাইবারনেটের মাধ্যমে যেটা বেসিক্যালি হচ্ছে সেটা হচ্ছে অবজেক্ট রিলেশনাল ম্যাপিং। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রিলেশনাল ডেটাবেসের ভেতর কি করে ম্যাপিং করে হাইবারনেট, তার একটা এক্সাম্পল আমরা পরের 3টে স্লাইডে দিয়েছি। একটু সামান্য জাভা লাগবে এবং একটু এক্সএমএল এর কনসেপ্ট লাগবে। তাহলে এই হাইবারনেট ফ্রেমওয়ার্কের ডেফিনেশনটা একটু বলবেন? দেখো আমরা তো প্রথমেই বললাম দুভাবে কাজটা করা যায়। একটা কি, একটা হচ্ছে ডেটাবেসটাকেই অবজেক্ট ওরিয়েন্টেড বানিয়ে দাও, যেটা আমরা এতদিন পড়ে এলাম। ডেটাবেসের ভেতর টাইপ ক্রিয়েট করো, সাব টাইপ ক্রিয়েট করো, কনস্ট্রাক্টর ক্রিয়েট করো, মেথড ক্রিয়েট করো। আর একটা কি করলাম, একটা পারসিস্টেন্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, পারসিস্টেন্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে একটা জেডিওর সাহায্যে ওই অবজেক্ট ওরিয়েন্টেড ডেটাবেসে ডাইরেক্ট গিয়ে অবজেক্টগুলোকে স্টোর করা। আমরা এতদিন এইটা পড়ে এলাম। আমরা আরেকটা অ্যাপ্রোচ কি, আরেকটা অ্যাপ্রোচ হচ্ছে যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভেতরই থাকবে, রিলেশনাল ডেটাবেস রিলেশনাল ডেটাবেসের ভেতরই থাকবে। তাহলে এদের ভেতর ইন্টারঅ্যাক্ট হবে কি করে?
না একটা ম্যাপিং করানো হবে কি করে? তার জন্য একটা ফ্রেমওয়ার্ক তৈরি করা হলো, যে ফ্রেমওয়ার্ক ট্র্যাডিশনাল রিলেশনাল ডেটাবেসের উপর দাঁড়িয়ে আছে, যে ম্যাপ করিয়ে দেবে অবজেক্ট ওরিয়েন্টেড ডেটাবেসের অবজেক্টের সাথে রিলেশনাল ডেটাবেসের টাপলের। এই যে ইন্টারফেস, এই যে ফ্রেমওয়ার্ক, এই ফ্রেমওয়ার্কটাকে আমরা বলছি হাইবারনেট ফ্রেমওয়ার্ক ইজ ওয়ান অফ দ্য এক্সাম্পল, যের জন্য হাইবারনেট এত পপুলার। বেসিক্যালি আমার এই ডেটাবেস ফেচ করা, হ্যান করা, ত্যান করা, সিলেক্ট কোয়ারি লেখা, ইনসার্ট কোয়ারি লেখা, এত কিছু কোয়ারি লেখা ডেটাবেস থেকে আমার কিছু করতে হয় না। হাইবারনেট ফ্রেমওয়ার্কে আমি ডাইরেক্ট আমার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং থেকে রিলেশনাল ডেটাবেসে উইথ দ্য হেল্প অফ দ্যাট ম্যাপিং কাজ করতে পারি। তাহলে এইটা হচ্ছে হাইবারনেট প্রোগ্রামিং। কি বোঝা গেছে তো এলিনা? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ওই নেটওয়ার্কিং ঠিক এর আছে, সমস্যা হয়েছিল তো, একটু ঢুকতে দেরি হয়ে গেছে স্যার, ওই জন্য। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমরা এর পরের স্লাইড গুলোতে আমরা হাইবারনেটের একটা এক্সাম্পল দিচ্ছি। এই এক্সাম্পলটা এটা হয়তো তোমাদের পরীক্ষায় আসবে না, লাগবে না, আমি জাস্ট পড়াচ্ছি বলে একটা এক্সাম্পল দিয়ে আমি বোঝাতে চাইছি কেমন করে কাজটা হচ্ছে। সো বেসিক্যালি হাইবারনেটের ক্ষেত্রে প্রথম স্টেপ হচ্ছে তোমাকে একটা পোজো ক্লাস তৈরি করতে হয়। পোজো ক্লাস মানে হচ্ছে প্লেন ওল্ড জাভা অবজেক্ট ক্লাস। তো এটা একটা জাভা প্রোগ্রামের একটা ক্লাস তৈরি করতে হয়। যেমন আমার এখানে একটা এমপ্লয়ি ক্লাস, কিন্তু এই পোজো ক্লাসের একটা বৈশিষ্ট্য আছে, তোমরা সবাই জানো, আমরা সেটাকে বলি সেটার গেটার মেথড। অর্থাৎ যে কটা তার ফিল্ড আছে সেই ফিল্ডগুলো প্রাইভেট ফিল্ড, আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, স্যালারি, এবং তার একটা কনস্ট্রাক্টর আছে এমপ্লয়ি, এবং তারপরে দেখো এই প্রত্যেকটা আইডেন্টিফায়ারের জন্য একটা করে গেট সেই আইডিটার নাম এবং সেট সেই আইডিটার নাম, এরকম মেথড তৈরি করতে হয়। এবং ইন্টারেস্টিং থিং ইজ দ্যাট ওই গেট আইডি সেট আইডিতে ওই ফিল্ডের প্রথম লেটারটাকে ক্যাপিটাল করে দিতে হয়। আমার এমপ্লয়ি ক্লাসে 4টে ফিল্ড আছে, আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, স্যালারি, কিন্তু গেটার এবং সেটার মেথডে এই সবকটা গেটের পর যে ভ্যালুটা দিচ্ছি ওই ফিল্ডের প্রথমটাকে ক্যাপিটাল করে দিচ্ছি। এটা হচ্ছে পোজো ক্লাসের বৈশিষ্ট্য। এটা করতে হয় পরবর্তী প্রোটোকল গুলো যাতে মেনটেন্ড হয়, এই জন্য আমাকে এই নিয়মটা মানতে হবে। এইভাবে যদি ক্লাসগুলো তৈরি করি তাহলে আমি এটার মাধ্যমে এই গেটার এবং সেটারের ভেতর মাধ্যমে কি করতে পারি, এমপ্লয়ি ক্লাসের প্রত্যেকটা ফিল্ডে ভ্যালু সেট করতে পারি এবং তাদের ভ্যালুগুলো গেট করতে পারি। So it is a simple Pojo class. It is the first step to create something in Hibernate framework. সেকেন্ড হচ্ছে আমি একটা টেবিল তৈরি করছি। টেবিলটার নাম কি এমপ্লয়ি। এমপ্লয়ি টেবিলের ভেতর আইডি, এটা হচ্ছে আমার প্রাইমারি কি আমি করতে চাই, নট নাল, এবং এটা অটো ইনক্রিমেন্টেড হবে। ফার্স্ট নেম, লাস্ট নেম, স্যালারি। তাহলে আমার স্যালারিটাকে বোধহয় প্রাইমারি কি করা আছে, না সরি, প্রাইমারি কি হচ্ছে আইডি, তাহলে আইডিটা হচ্ছে প্রাইমারি কি। তাহলে আলটিমেটলি দেখো আমার জাভা প্রোগ্রামে এমপ্লয়ি বলে একটা ক্লাস, তার ভেতর ফিল্ড আছে 4টে, আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, স্যালারি, এবং আমার একটা টেবিল আছে এমপ্লয়ি, সেই টেবিলের ভেতরে 4টে কালাম আছে, আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, স্যালারি, এবং আইডিটা হচ্ছে প্রাইমারি। তাহলে এইটা হচ্ছে পিওর রিলেশনাল ডেটাবেসের টেবিল। আগের এমপ্লয়িটা ছিল পিওর জাভা কোড, অবজেক্ট ওরিয়েন্টেড কোড। এই অবজেক্ট ওরিয়েন্টেড এর এমপ্লয়ি ক্লাস, তার অবজেক্ট এবং এমপ্লয়ি টেবিলের এক একটা করে রো, এদের ভেতর আমাকে একটা ম্যাপিং করাতে হবে। এই ম্যাপিং করাচ্ছে কি হাইবারনেট। হাইবারনেট বললো এই কাজটা করার জন্য তোমাকে একটা এক্সএমএল ফাইল তৈরি করতে হবে, আমরা এটাকে বলি কনফিগারেশন ফাইল। হাইবারনেট ফ্রেমওয়ার্কে এরকম একটা কনফিগারেশন ফাইল তৈরি করতে হয়। আমি খুব ডিটেলসে যাচ্ছি না, কিন্তু এই কনফিগারেশন ফাইলটায় দেখো হাইবারনেট ম্যাপিং আর হাইবারনেট ম্যাপিং এই স্ল্যাশ বন্ধ করে দেওয়া, এই দুটো ট্যাগের ভেতর আমরা বেসিক্যালি এই ম্যাপিং এর কাজটা করেছি। সেখানে কি বলেছি, আইডি নেম, আইডি টাইপ ইকুয়াল টু ইন্ট কালাম আইডি। এটার দ্বারা আমরা বলতে চাইলাম যে আইডি বেসিক্যালি আমার কার্সারটা যেখানে নিয়ে গেছি, আইডি নেম, আইডি টাইপ ইন্ট কালাম আইডি, এইটা হচ্ছে প্রাইমারি কি। জেনারেটর ক্লাস ইকুয়াল টু নেটিভ মানে এটা অটো ইনক্রিমেন্টেড হতে চায়। প্রপার্টি নেম, ফার্স্ট নেম, কালাম, তাহলে প্রপার্টি নেম, ফার্স্ট নেম, কালামটা হচ্ছে ফার্স্ট আন্ডারস্কোর নেম। রিমেম্বার দেখো আমার যে টেবিলটা ক্রিয়েট করেছি সেখানে টেবিলের নাম দিয়েছি ফার্স্ট আন্ডারস্কোর নেম, whereas ক্লাসে ওটাকে নাম দিয়েছি ফার্স্ট নেম। তাহলে আমি এই কনফিগারেশন ফাইলের সাহায্যে আমি ফার্স্ট নেমের সাথে ফার্স্ট আন্ডারস্কোর নেম, লাস্ট নেমের সাথে লাস্ট আন্ডারস্কোর নেম, স্যালারির সাথে স্যালারি, আইডির সাথে আইডি, এই কনফিগারেশনটা করলাম। এইটাকে আমরা বলছি ম্যাপিং কনফিগারেশন করতে হয়। হাইবারনেট ফ্রেমওয়ার্কের একটা কনফিগারেশন ফাইল করতে হয় যেখানে আমি যে টেবিলটা তৈরি করতে চাইছি তার কালামগুলোর সাথে আমার অবজেক্টের যে ফিল্ডগুলো সেইগুলো, এটা প্রথমে আমাকে তৈরি করতে হয়। এরপরে আমি কোনো একটা প্রোগ্রামের ভেতর যদি এরকম একটা কোড লিখি,
session equal to factory dot open session, transaction null, tx equal to session begin transaction। আমি এইগুলো খুব ভালো করে বোঝার দরকার নেই, জাস্ট যে কথাটা শুধু বোঝো, আমার কার্সারটা যেখানে আমি নিয়ে গেছি, এমপ্লয়ি স্মল এমপ্লয়ি, এমপ্লয়ি দ্য অবজেক্ট অফ এমপ্লয়ি ক্লাস, নিউ এমপ্লয়ি এফ নেম আই নেম স্যালারি, এগুলো হচ্ছে একটা ওই অবজেক্টের ভেতর ভ্যালু গুলো আমরা দিলাম, ওই মেথডের ভেতর পাস করিয়েছি। সেশন ডট সেভ এমপ্লয়ি, এই সেশন ডট সেভ এমপ্লয়ি বললেই আলটিমেটলি এটা হাইবারনেট ফ্রেমওয়ার্কের দায়িত্ব এই এমপ্লয়ির ভেতরের যে ডেটা সেগুলোকে ডেটাবেসে নিয়ে যাওয়া, এবং টিএক্স ডট কমিট ট্রানজাকশনটা কমিট করলে এই টোটাল কাজটা অটোমেটিক্যালি হয়ে যাবে। তোমাকে এখানে আলাদা করে ইনসার্ট হ্যান ত্যান কিছু লিখতে হবে না। তাহলে ইউ জাস্ট সিম্পল রাইট দিস কোড, হাইবারনেট ফ্রেমওয়ার্ক উইল টেক everything to store your data for this employee object। বেসিক্যালি এমপ্লয়ি একটা অবজেক্ট, এই এমপ্লয়ি অবজেক্টের যা যা ভ্যালু এগুলো অটোমেটিক্যালি টিএক্স ডট কমিট করা এর মাধ্যমে তুমি ডেটাবেসে স্টোর করে দিলে। তাহলে দেখো এটা কিন্তু পারসিস্টেন্ট ক্লাস না। পারসিস্টেন্ট ক্লাসে কি হচ্ছিল, পারসিস্টেন্ট ক্লাসে কিন্তু এই যে এমপ্লয়ি বলে যে অবজেক্টটা সেটা কিন্তু আফটার কমপ্লিশন অফ দা প্রোগ্রাম এটা কিন্তু বেঁচে থাকছিল, এটা এটা অ্যাজ এ অবজেক্ট হিসেবে ডেটাবেসে স্টোর হচ্ছিল। কিন্তু এখানে কিন্তু হাইবারনেট অবজেক্টটাকে স্টোর করলো না, অবজেক্টের ভেতর যে ডেটাটা সেই ডেটাটা এমপ্লয়ি টেবিলে গিয়ে স্টোর হয়ে গেল। সো হাইবারনেট বেসিক্যালি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, জাভা তার অবজেক্ট, অবজেক্টের ভেতর যে ডেটা এবং রিলেশনাল এমপ্লয়ি বলে যে টেবিল, এই টেবিলের ভেতরে একটা ম্যাপিং এর কাজ করলো, এই ম্যাপিংটা করলো হাইবারনেট ফ্রেমওয়ার্ক। সো ইট ইজ অ্যানাদার কাইন্ড অফ থিং। হাইবারনেটের মাধ্যমে তাহলে আমরা কি করলাম, অবজেক্ট রিলেশনশিপ ম্যাপিং এর কাজ করলাম। তাহলে আমরা যদি আমাদের টোটাল পড়াটাকে সামারি করি, যা পড়লাম গত দুদিন ধরে, সেটা হচ্ছে রিলেশনাল ডেটাবেস আমরা আগেই পড়েছি, পারসিস্টেন্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কাকে বলে আমরা পড়লাম, অবজেক্ট রিলেশনাল মানে অবজেক্ট ওরিয়েন্টেড যেটা আমরা পড়লাম, আর একটা হচ্ছে অবজেক্ট রিলেশনাল ম্যাপিং সিস্টেম যেটা বেসিক্যালি হাইবারনেট যে কাজটা করছে। সো ইট ইজ ইন ব্রিফ সামথিং হুইচ আই ওয়ান্ট টু ডেলিভার রিগার্ডিং object database system. So now if you have any question you can ask me, I am ready to give answer. বলো যদি কোনো প্রশ্ন থাকে বলো। বলুন if you have any question। পড়া শেষ? হ্যাঁ পড়া শেষ, অনেক পড়িয়ে ফেলেছি। ওয়াও, বলো যদি আর কোনো প্রশ্ন থাকে বলো। পৃথা কোনো প্রশ্ন আছে? না স্যার। বোঝা গেছে যা পড়িয়েছি আজকে? হ্যাঁ। ঠিক আছে, আমি তাহলে এই ইয়েটা ডকুমেন্টটা আমি দিয়ে দেবো গুগল ক্লাসে, তোমরা একটু দেখে নিও, আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে গুগল ক্লাসে আপলোড করে দিও। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। আচ্ছা একটা কথা আছে, ওই বলে ফেল। আন একাডেমির ওয়েবিনারটা কে কে জয়েন করবি? আর ওটা কি করবে কি সেটা? আরে আমি জানি না, আমিও করতাম না কিন্তু অনিক স্যার একদম পুরো সিআর কথাটা উল্লেখ করে দিল, এবার করতেই হবে, কিছু করার নেই। সময় কত হতো? জিনিসটা কি আগে বল। ওই তো কি অ্যাপটিটিউড আর ইসের উপর নাকি কোনো অনলাইন ক্লাস হবে বা কি একটা হবে, তাই তো মনে হলো আমার। যা না আমি বলছি কি ওটা তোর কি বলবো মানে আন একাডেমি যে অ্যাপটা আছে ওটা থেকে হবে নাকি? জিমেলে লিংক আছে তো দেখ। হ্যাঁ সে তো দেখেছি, অনেক কটাই দিয়েছে, ইউটিউবের আছে, ফেসবুকের আছে। হ্যাঁ এবার ওই ইউটিউবেরটা হচ্ছে সেভ হওয়া, মানে যেগুলো হয়ে গেছে সেগুলো তারপরে আপলোড করবে ওরা। কি তোকে তো করতেই হবে। আর কি বলবো,
টাইম কোথায় সে বুঝতে পারলে তো